আগে ছিল এক একজন 10টা 20টা 30টা 100টা পড়লেও টিকিট একবারে নিয়ে যেত, অনেকে টিকিট পেত না, আর অন্যরা ব্ল্যাক মার্কেটে বেশি দামে টিকিট কিনতে হতো। বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। তো ইন্টারনাল ইস্যুতে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি এই কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। একটা জায়গায় যেতে হলে, একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে, ইন্টারনালিও আমরা সলভ করব। বাজেটে অ্যালোকেশন এবং ট্যাক্স নিয়ে আমি একটু স্পেসিফিক জানতে চাই, বাংলাদেশ ফুটবলের জাতীয় বাজেট থেকে কতটুকু বাজেট দরকার সেই সংখ্যাটা জানতে চাই, প্লাস ট্যাক্সেশন যে 30% 36%-এর কথা আপনি বলেছেন, সেই ট্যাক্সেশনটা কতটুকু হলে আপনাদের জন্য ভালো হয় ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে। 1, 2, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিটটা অনলাইনে বিক্রি হয়েছে, কিন্তু অনলাইনে বিক্রির পরও দেখা যায় যে সাধারণ সমর্থকরা সেই টিকিটের অধিকাংশ টিকিটই কিনতে পারেনি। তারপর আমরা যেটা দেখতে পেলাম যে ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আপনারা ব্র্যান্ডের বেশ ভালো অনলাইনে তারা খেলা দেখতে পেরেছে, অনলাইনে খেলা দেখতে পেরেছে, ব্র্যান্ড যেসব ব্র্যান্ডকে আপনারা প্রমোট করতে চেয়েছেন। এটা কি ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দিতে গিয়েই টিকিটটা কি অনলাইনে আটকানো ছিল যে সাধারণ সমর্থকরা এই টিকিটগুলো কিনতে পারেনি? আর থার্ড কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন, আজকে আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে দেখছি যে আপনাদের নির্বাহী সদস্য যারা আছেন তাদের মধ্যে কিছুটা বিভেদ লক্ষ্য করা যাচ্ছে, যে বিভেদের প্রতিফলন দেখলাম আমি শাহিন ভাইয়ের তার মন্তব্য করার ক্ষেত্রে গিয়ে, যে শাহিন ভাইকে যেই এজেন্ডা নিয়ে কথা বলতে বলা হয়েছে উনি ওই এজেন্ডার বাইরে গিয়ে কথা বলেছেন, যেটা আপনাদের হতে পারে একেবারে ইন্টারনাল ব্যাপার। এই ঘটনাটা কেন আসলে? কাইন্ডলি একটু তিনটারই যদি উত্তর চাই। ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হলো যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সরকারের কাছে যতটুকু আমি দেখেছিলাম, সবচেয়ে লাস্ট 30 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল, সেখান থেকে চাওয়া হয়েছিল আবার 30 কোটি টাকায়। তবে এই কমিটি আসার পরে আমরা সেই জায়গা থেকে আমরা কোনো পরিবর্তন আনি নাই। আমরা চেষ্টা করছি আমাদের আবার 30-40 কোটি টাকার বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে, টিকিট রেভিনিউর মাধ্যমে এবং ফিফা এএফসির ডোনেশনসের মাধ্যমে। যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। ইন দ্য মিন টাইম আমরা একটা ইস্যুতে সরকার থেকে চেয়েছিলাম, স্পেসিফিকলি যেমন 2টা টুর্নামেন্টের ট্রাভেল জন্য টিকিটের ব্যাপারটা, এয়ারলাইন্স টিকিট, যেটা আমাদের জন্য সবসময় একটা বড় এক্সপেন্ডিচার হয়ে যায়, অ্যান্ড সেটাও একটু কী বলবো, এটাকে প্রপারলি ফরকাস্ট করা যায় না অত শিগগিরই, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরকম সাড়া পাই নাই। তো আমরা আমাদের কমিটমেন্ট হলো আমরা এঙ্গেজমেন্ট থাকবো, যে আমরা টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিকভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। বিয়ন্ড দ্যাট আমরা ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, যেখানে আমরা সরকারকে এখন উল্লেখ করে দিয়েছি যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে, যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি, তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন, বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে। তো সেটা হলো আমাদের ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল চাওয়া। ট্যাক্সেশনের ব্যাপারে আমি আবারও বলছি, আমি মনে করি যে বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। তার মানে সরকারের রেভিনিউ ইনট্যাক্ট রয়েছে, কোনো একটা সেক্টরকে পুরো জিরো ট্যাক্সেশন করছেন না, কিন্তু আমি মনে করি যে এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিকমতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্টটা আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের, সেটার এগেনস্টে আরও অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে। তো সেটা হলো আমাদের আনুষ্ঠানিকভাবে কথা বলা গভর্নমেন্টের সাথে। অনলাইন টিকিট নিয়ে অনেক কথা হয়েছে, যে দেখেন আমি আপনাদের মানে প্রশ্নটাকে একটু ব্রডভাবে উত্তর দিতে চাচ্ছি, যে প্রযুক্তিকে কিন্তু ভয় পাওয়া যাবে না, প্রযুক্তিকে কিন্তু সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম ব্যাপারই ছিল যে আমরা ফুটবলটার ভিতরে যতটুকু টেকনোলজি ইনফিউজ করতে পারি আমরা সেটাই সক্ষম করতে চাচ্ছি। এখন সেই পথে যেতে কি 2-1টা ভুল হবে না? নিশ্চয়ই হবে। সেই পথে হাঁটতে গেলে কি মানে কোনো কিছু আনফোরসিন থাকবে না? অফকোর্স থাকবে।
বাট ইট ডাজন্ট মিন যে আমরা পিছিয়ে যাব, ইট ডাজন্ট মিন যে আমরা ভয় পাবো। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আমরা অনলাইন টিকিটিংই করব, এবং কিভাবে নিয়মিত ইমপ্রুভ করা যায় সেদিকে আমরা নিয়মিত আমাদের নজর রাখবো। অনলাইন টিকিটিংয়ের কিছু কিছু অ্যাডভান্টেজটা যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি, যে সবার জন্য উন্মুক্ত। এখন কেউ একটা ফিজিক্যাল ব্যাংকের পাশে তার বাসা, বা কারো যেখানে যেখানে ফিজিক্যাল টিকিট ছাপা হয় তার পাশে সে অবস্থান থাকে, তারা টিকিট পাচ্ছে, কিন্তু দূর অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে কেউ টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, বাংলাদেশের বাইরে থেকে কেউ টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। কারণ বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমরা সেই বৈষম্যটাকে দূর করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। অ্যান্ড আমি আশা করি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদেরকে সামনে আরও শক্তিশালী করবে। আর তার ভিতরে কিছু কিছু অনলাইনের মাধ্যমে আমি দেখেছি, সরাসরি দেখেছি, কমপ্লেন্স তো থাকবেই, যেখানে 18,000 টিকিট বিক্রি করা যাচ্ছে, 20,000কে বসানো যাচ্ছে সিট অনুযায়ী, সেখানে 2 লক্ষর চেয়ে বেশি মানুষজন টিকিট চাচ্ছে। তো ন্যাচারালি যেখানে মাত্র 10%কে টিকিট দেওয়া যায়, যে প্রক্রিয়াতে আপনি করেন না কেন, কিছু তো অভিযোগ মনোঘোষণা থাকবে। আরেকটা জায়গায় যেটা আমাদের রেজাল্ট আমরা পেয়েছি সেটা ছিল এই স্টেডিয়ামের ভিতরে শৃঙ্খলা। বিকজ প্রত্যেকটা টিকিটে এখন সবাই জানতো তাদের গেট কোনটা, তাদের সিট কোনটা, তারা কোথায় বসবেন। এটা স্টেডিয়ামের ভিতরে যখন প্রবেশ করা হয়েছে সেখানে কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা ম্যানেজ করতে পেরেছি, যেটাও এই প্রযুক্তির কারণে যেটা হয়েছে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে। থার্ড একটা অ্যাসপেক্ট ছিল ব্ল্যাক মার্কেটিং। আগে ছিল এক একজন 10টা 20টা 30টা 100টা পড়লেও টিকিট একবারে নিয়ে যেত, অনেকে টিকিট পেত না, আর অন্যরা ব্ল্যাক মার্কেটে বেশি দামে টিকিট কিনতে হতো। সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে। ইট ডাজন্ট মিন যে হয় নাই, বাট অনেক কমে এসেছে, কারণ আমরা একজনকে বা একটা নাম্বারের এগেনস্টে আমরা ম্যাক্সিমাম 5টা টিকিট কেনার জন্য আমরা অ্যালাউ করেছিলাম। সো ওই লিমিটেশনটা আমরা কিন্তু ইনফিউজ করে দিয়েছিলাম। তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু টিকিট বিক্রি করেছিলাম। বাংলাদেশের বাইরে কিন্তু 13টা দেশে লোকজন টিকিট কিনেছে। সো টিকিট যে সবাই পায় না এটা ঠিক না, বাট অফকোর্স প্রবলেম হয়েছে, সার্ভার ডাউন হয়ে গেছিলো 2-2 বার, আমরা হ্যাকার্সের ভিকটিম হয়েছিলাম। বাট দিস আর অল পার্ট অফ ট্রাইং টু ডু সামথিং নিউ, ট্রাইং টু ডু সামথিং ইনোভেটিভ। বাট অ্যাজ আই সেড, যে কোনো কমপ্লেন্ট বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্সকে আমরা ইগনোর করব না। আমরা আগামীতে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে যত রকম ইমপ্রুভমেন্ট করা যায় আমরা সেই ইমপ্রুভমেন্টের দিকে আমরা সুচেষ্টা আমরা করব। আরেকটা লাস্ট পয়েন্ট যে আমাদেরকে হেল্প করেছিল, যে আমরা যদি ট্রেডিশনালভাবে আমরা টিকিট বিক্রি করতাম, যেটা ছিল ট্রেডিশনাল ব্যাংকের মাধ্যমে, তো এই ছুটির ভিত্তিতে যে 10টা দিন যে ঈদের ছুটি ছিল, তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকতো। তো সেই ব্যাপারটাও অ্যাটাক ইজ নট দ্য রাইট ওয়ার্ড, সরি, সেই ব্যাপারটা ওভারকাম করার জন্য আমরা কিন্তু আমাদের টিকিটগুলোকে আরও অনেক আগে ছেড়েছিলাম, ম্যাচ ডেটে অনেক আগে ছেড়েছিলাম এবং অনলাইনে ছেড়েছিলাম, যেন অফিস খোলা থাকা অবস্থায় বা অফিস বন্ধ থাকা অবস্থায় আমরা এই প্রক্রিয়াগুলোকে সক্ষম করতে পারি। রিগার্ডিং ইয়োর লাস্ট পয়েন্ট, যে দেখেন এটা ইটস আনফর্চুনেট আজকে আমাদের ভিতরে যেটা হয়েছে, বাট ম্যাটারটা এখনও ইন্টারনালি আছে। আপনি যে ইস্যুটা বলেন, তো ইন্টারনাল ইস্যুতে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি এই কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। একটা জায়গায় যেতে হলে, একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে, ইন্টারনালিও আমরা সলভ করব। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এটা এমন কোনো কিছু হয়েছে যেটাকে ব্যাপকভাবে আমাদের বড় করে দেখা উচিত। বাট আপনি এটা তুলে ধরছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।